ওকে, সবাইকে তোমাদের বিশ্বকর্মা পুজো ছুটি গিয়েছে সম্ভবত, তাহলে ধরেই নিতে হয় যে পুজোর ছুটি আগামী দিনে আসতে চলেছে। তো আগাম শুভেচ্ছা সবার জন্য। তোমাদের প্রথমেই একটা গুরুত্বপূর্ণ মেসেজ তোমাদের আমি গ্রুপে শেয়ার করেছি, প্রিন্সিপাল ম্যাডাম দিয়েছেন। ক্লাস শুরু করার আগে তোমাদের বলে দিই, ওটা যারা ওটা খুললেই কারা কারা ভ্যাকসিন নিয়েছো, কটা ভ্যাকসিন হয়েছে, সেটার একটা রিপোর্ট এক্সেলে আছে। ওটা তোমরা নাম জাস্ট পুট করবে, একটা ফরম্যাট রয়েছে ওটা। তো ওই ফরম্যাটটা আপডেট করে দিও। তাহলে কি বলতো, সরকার জানতে চাইছে যে কতজন স্টুডেন্টের ডাবল ইনজেকশন হয়েছে বা একটা ইনজেকশন হয়েছে বা হয়নি। তো এটা মনে করে সবাই ফিল আপ করো, কারণ আমার মনে হয় কলেজ যেহেতু খোলার কথা আছে অফলাইন, কখন থেকে খুলবে তা তো জানি না, কিন্তু তবুও সরকারের একটা সার্ভে চলছে, যাতে করে তোমরা তোমাদের তরফ থেকে ডাটাটা সঠিকভাবে দিও। তো আশা করি সবাই ফিল আপ করে সঠিকভাবে কালকের মধ্যে জমা দিও। আমরা তাহলে আমাদের আজকের ক্লাসে আসি। আহ, আমি তোমাদের স্ক্রিনে একটা পিকচার দিয়ে রেখেছি, দেখো প্রেজেন্টেশনে ড্রেন অফ ওয়েলথ বলে লেখা রয়েছে। ওকে, সরি। তো তোমাদের এই কোনো একজন বন্ধু ফোন করেছিল, ফর্ম ফিল আপ করতে পারছে না, তার জন্য ওই ভ্যাকসিন ফর্মটা। আজকে আচ্ছা, আমরা প্রথমে তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প পড়েছি, কিভাবে এলেন। তারপরে ক্রমাগত কিছু ক্লাস জুড়ে, সিরিজ জুড়ে তোমাদের আহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এলেন, তারপরে যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমরা দেখার চেষ্টা করি। সেখান থেকে বড় প্রশ্ন হয় না সচরাচর, কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসে আছে তাই তোমাদের ওগুলো পড়তে তো হবেই এবং জানতে হবে। এবং আগামী দিনে তোমরা যারা চাকরি পরীক্ষায় বসবে, আমি তোমাদের প্রত্যেক ক্লাসেতেই বলি, এটা খুব গুরুত্বপূর্ণ পেপার। তার জন্য পুলিশ কেন আনা হলো ভারতবর্ষে, মিলিটারি কেন তৈরি করা হলো, বিচার ব্যবস্থা কেন তৈরি করা হলো, এই যে সিস্টেম গুলো, এগুলো একটা একটা ধাপে 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 তোমাদের কিছুটা হলো জানতে পেরেছো। আর দুটো ক্লাস জুড়ে দুটো সিস্টেম যেটা জেনেছে, সেটা হচ্ছে ইকোনমি। ইকোনমির একটা দুটো পার্ট হয়, ইকোনমির দুটো ভাগ, একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে ট্রেড, বাণিজ্য। কৃষির ভাগটা তোমরা জেনেছো, দুটো বড় প্রশ্ন, একটা চিরস্থায়ী বন্দোবস্ত আর রায়তবাড়ি মহলবাড়ি বন্দোবস্ত। তো এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন প্রায় আসে তোমাদের, আশা করি পাবে তোমরা এই দুটো করলে। আজকে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনীতির যে পার্ট, সেটা হচ্ছে বিজনেস বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে যে সরাসরি অর্থনীতির যে মূল পার্ট, যে কারণে ওনারা এসেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এসেছিলেন, the purpose was only economy. They were the business class community. এই যে একটা বিজনেস ক্লাস কমিউনিটি, বিজনেস ক্লাস মাইন্ড পার্সনস, তোমরা দেখবে যে বাড়িতে যদি কারো দোকান থাকে, যদি একটু বড় দোকান থাকে, তাহলে বাবা যদি সেখানে থাকেন, তাহলে তার মাথাতে সারাদিন কি থাকে, যে কি করে বাড়ানো যায় সম্পত্তির পরিমাণ, কি করে বাড়ানো যায় দোকানটাকে, দোকানের মানে সিস্টেমটাকে কি করে আরো চাঙ্গা করা যায়, সে সমস্ত বিষয় নিয়ে থাকে। আজকে আমরা পড়বো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে একটা প্রবাদ আসছিল। আমি তাহলে প্রথমেই তোমাদের প্রথম দিন থেকে বলে আসছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের দেশে এসেছিলেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশে বিপুল পরিমাণে
কৃষি ব্যবস্থা ছিল, শিল্প ব্যবস্থা ছিল, আর সব থেকে বড় কথা প্রচুর লোক আমাদের দেশে, জনসংখ্যা। এত জনসংখ্যা, যারা বিজনেস, যারা ব্যবসায়ী হয় না, তারা ধরে ফেলে। তাদের কাছে জনগণটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মাথা মাথা পিছু। এই যে জিও ফোন তোমরা ইউজ করো, জিও সিম, দেখো জিও সিম প্রথমে কি করেছিল, ফ্রি দিয়েছিল, তারপরে একটা ট্যারিফ চার্জ লাগিয়েছিল 100 টাকা বা 149 টাকা কিছু একটা। তারপরে এখন তো রিচার্জ করতে হয় 80 দিনের জন্য, 84 দিনের জন্য, মান্থলি রিচার্জ করতে পারো। ওরা কিন্তু প্রথমে লোভ দিয়েছে, টোপ দিয়েছে, তারপরে আমাদেরকে ওটাতে ডুবিয়েছে মানে আমরা ফ্যাসিলিটিও নিচ্ছি। এটা হচ্ছে বিজনেস মাইন্ড পুরোপুরি ভাবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে তাই করেছিল। ওরা প্রথমেই এলেন, বিজনেস করলেন, তারপরে পলাশির যুদ্ধে জিতলেন, বক্সারের যুদ্ধে জিতলেন, আমাদের দেশের কৃষি ব্যবস্থাটাকে কন্ট্রোল করলেন, পুলিশটাকে কন্ট্রোল করলেন, মিলিটারিটাকে কন্ট্রোল করলেন, বিচার ব্যবস্থাটাকে কন্ট্রোল করলেন, মানে কোর্টগুলোকে। এখন এই তাদের তো মেন লক্ষ্য অন্য জায়গায়। তাদের মেন লক্ষ্য হচ্ছে কিভাবে আসল যে টাকা পয়সা আমাদের দেশে নিয়ে যাব। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্যেকটা পার্ট, বেসরকারি কর্মচারী, সরকারি কর্মচারী, গভর্নর জেনারেলের অফিসের লোকজন, এমনকি অফিসের যারা লোকাল লেভেলের কেরানি পদে চাকরি করছেন, ইস্ট ইন্ডিয়ান মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান, ভারতীয় না, তারা তাদের প্রত্যেকের জীবনের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ালো যে ভারতবর্ষ এত বিপুল জনসংখ্যার দেশ, এত বিপুল সম্পদে ভরপুর দেশ, इतनी तरह की भारतवर्ष में प्रॉस्पेरिटी फैला हुआ है, इधर उधर इतना 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 डेवलप्ड कंट्री, मतलब पैसे देने वाला कंट्री दुनिया में कहीं नहीं मिलेगा। तो यहाँ से पैसे लूट के कैसे लेके जाना है, बस इसी प्रोसेस में वो लोग समझ में आ गया था उन लोगों को कि पैसे लेके जाना है। they were the business class community, again I am saying। তো বিজনেস ক্লাস কমিউনিটি লোকেদের মেন উদ্দেশ্যটাই থাকে কিভাবে জনগণের পকেট থেকে টাকা বার করে নিজের কাছে নিয়ে যাওয়া যায়। আজকের টপিক ড্রেন অফ ওয়েলথ। ভারতবর্ষে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলেন, আসার পর 1757 সালে এসেছেন। আমি 1757 সাল থেকে আমি বলবো 1770-71 সাল তো আমাদের ওয়ারেন হেস্টিংস এলেন, 1792-93 সাল আমাদের কর্নওয়ালিস। এই যে 1800 সাল পর্যন্ত, 57 টু 1800 সাল, আমি এই পর্বটা কি ধরবো। এই পর্বে ভারতবর্ষে তাদের প্ল্যান কি ছিল। এই হলো রেড রঙে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়াকে, ওয়ার্ল্ডের ট্রেড রুটের মাধ্যমে আমাদের দেশে তাদের আগমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং এখানে তো তোমরা এই ম্যাপটাতে দেখতে পাচ্ছ যে ইউরোপের বিভিন্ন যে ট্রেডিং কমিউনিটি 1501 to 1739 এই সময়ে আমাদের দেশে সেটেলড হয়েছিলেন। এই সমস্ত লোকজনদেরকে সরিয়ে দিয়ে একমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে তাদের কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। ভারতবর্ষের সব জায়গায় তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আধিপত্য স্থাপন করতে পারেনি। তোমাদের পরবর্তীকালের ক্লাস হবে দেখবে, কারণ মারাঠা তখনও তাদের আসেনি হাতে, পাঞ্জাব তখনও তাদের হাতে আসেনি, এমনকি জম্মু কাশ্মীরের ওই প্রান্ত আফগানিস্তান তখনও তাদের হাতে আসেনি, সিন্ধ প্রদেশ তখনও তাদের হাতে আসেনি। অর্থাৎ প্রাইমারি স্টেজে কলকাতাকে কেন্দ্র করে তারা যে পরিমাণে টাকা পয়সা জোগাড় করলেন, যেখান থেকে পাচ্ছিলেন, সেই টাকা পয়সা তারা আমাদের দেশে সঞ্চয় না করে তারা পাঠালেন নিজেদের দেশে। অর্থাৎ আমাদের দেশে, তাহলে এই যে টাইটেলটা দিয়েছি ড্রেন অফ ওয়েলথ, মানে ড্রেনে যেমন জল যায়, তো এই জল যাওয়ার মতো
আমাদের দেশে টাকা পয়সা ইংল্যান্ডে চলে যাচ্ছিল, আসলে ক্ষতিটা হচ্ছিল আমাদের। আজকের বিষয়টা কিভাবে যাচ্ছিল, জাস্ট সংক্ষেপে কিছু বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, এই ম্যাপটাতে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওয়ার্ল্ডের মানে এটা হচ্ছে ইংল্যান্ড, একদম এটা দেখতে পাচ্ছ ইংল্যান্ড লেফট সাইড। আচ্ছা, এইটা দিয়ে একটা বিজনেস রুট ছিল, বর্তমানে আমাদের যে সুয়েজ খাল কেটে এটা দিয়ে বিজনেস আসা যাওয়া করা যায়। তখনকার দিনে এই সাইড দিয়েও আসতো, অবশ্য আলেকজান্ড্রিয়া দিয়ে প্রাচীন রোমান সাম্রাজ্যের, এটা থার্ড সেমিস্টারে তোমরা একটু পড়েছো, ইউরোপের সাথে রোমান সাম্রাজ্যের বিজনেসটা ছিল এই সময়ে। ওই রুটটাকে ইংল্যান্ডের লোকেরা ব্যবহার করেছিল ভারতবর্ষে আসার জন্য। আমি এই ম্যাপটা দেখিয়ে রাখলাম এই কারণেই, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, ভারতবর্ষের সম্পর্কে এই যে মোটামুটি ভাবে 1757 থেকে 1800, প্রায় 30 থেকে 35 বছর, 35 ইয়ার্স, আর তার থেকে একটু বেশি, এই সময় ভারতবর্ষের টাকা কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজের দেশে নিয়ে গিয়েছিল, আজকের আলোচনা হচ্ছে এইটা নিয়ে। কারণ মনে রাখবে, তোমাদের বলেছি কৃষি আলাদা, অর্থনীতি আলাদা, তাদের উদ্দেশ্যটা এই নিয়ে এসেছিলেন। ভারতবর্ষের একজন পুরনো যুগের কংগ্রেসি লিডার, তোমরা 6 সেমিস্টারে পড়বে জাতীয় কংগ্রেস, ওটা আমি পড়াবো তোমাদের। এই জাতীয় কংগ্রেসের একজন লিডার ছিলেন, বিখ্যাত ব্যবসায়ী, তিনি ইংল্যান্ডে থাকতেন, দাদাভাই নওরোজি, নাম শুনেছো তোমরা। ওনার একটা বই তিনি লিখছেন, সেই বইটির নাম হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো এই গ্রন্থে দাদাভাই নওরোজি প্রথমবার প্রশ্ন তুলেছেন। তিনি তো থাকেন ইংল্যান্ডে, এবং ওই ইংল্যান্ডে তিনি দেখতে পাচ্ছেন যে ইংল্যান্ড থেকে যে সমস্ত লোকজনরা ভারতবর্ষে কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন, ভারতবর্ষে বিপুল পরিমাণে কাঁচা টাকা ইংল্যান্ডে গিয়ে জমা হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা পয়সা আসছে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে যে সমস্ত লোকজন ব্যবসায়ী থাকতেন, তারাও প্রচুর পরিমাণে টাকা এখানে নিয়ে আসছেন। অর্থাৎ এই টোটাল কর্মকাণ্ডটাকে বলা হয়েছে সম্পদের নিষ্ক্রমণ। এই সম্পদের নিষ্ক্রমণ কিভাবে হয়েছে সেটা এবার আমরা দেখি। অনেকে নানান ধরনের মন্তব্য করেছেন। প্রথমেই আমরা বলে নিই, এই নামটা তোমরা চাকরির পরীক্ষাতে পাবে বিভিন্ন কোয়েশ্চেনে পড়ে, যে পলাশি প্লান্ডার, পলাশি লুণ্ঠন, এই শব্দটি কে ইউজ করেছিলেন? ব্রুক অ্যাডামস, বিখ্যাত ঐতিহাসিক জনৈক গবেষক ব্রুক অ্যাডামস, তিনি প্রথমবার বলেছিলেন এই যে টাকা পয়সা চলে যাচ্ছে পলাশি যুদ্ধের পর, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুট, পলাশির লুণ্ঠন। এই শব্দটা মনে রাখবে। আজকে আমরা পড়বো এই লুণ্ঠনটা কেমন ভাবে হয়েছিল। দুটো উপায়ে লুণ্ঠন করা হয়েছিল। একটা হচ্ছে বেসরকারি কোম্পানির কর্মচারী, ইংরেজ বণিক, এ সমস্ত মানুষরা বাংলা থেকে কিভাবে টাকা পয়সা নিয়ে যাচ্ছিল, এটা একটা দিক। मतलब एक प्राइवेट ऑर्गेनाइजेशंस के थ्रू पैसे हमारे देश से वहां पर इंग्लैंड में जा रहे थे। और एक जो हिस्सा था वो था गवर्नमेंट स्पॉन्सर, मतलब जो कंपनी के अपने जो भी वर्कर थे एज गवर्नमेंट सर्टिफाइड स्पॉन्सर, जो इलीगल नहीं बोलेंगे हम, तो इस तरह से भी पैसे गए हैं। एक तो प्राइवेटली गए हैं हम लोग हमारे देश से, और दूसरे गवर्नमेंट के जो भी वर्कर हैं, नौकरी करने वाले, ये भी हम लोगों से, हमारे यहाँ से पैसे लेके उधर चले गए। দুটো পদ্ধতি তাহলে বললাম, একটা হচ্ছে বেসরকারি উপায়, নানান ধরনের লোকজন এখানে এসেছিলেন, তারা টাকা লুট করে নিয়ে গিয়েছেন। আর একটা হচ্ছে সরকারি কর্মচারী যারা ছিলেন তারা লুট করেছেন। কিভাবে হচ্ছে আমি ছোট ছোট করে জাস্ট একটু বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কর্মচারীদের এই যে টাকা পয়সা নেওয়ার ব্যাপারটা, প্রথম যদি আমরা বলি যে তাহলে এই যে কর্মচারীরা কিভাবে টাকা নিয়েছেন, কিভাবে বর্ণনা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে 1757 সাল থেকে 1765 সাল পর্যন্ত বেঙ্গল পলিটিক্স যদি তোমরা দেখো, তাহলে কি দেখতে পাবে? আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তন, মানে আমাদের বাংলায়
কারণ তখন তো গোটা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোলে আসেই। আমাদের বাংলায় কি দেখেছি আমরা, সিরাজ মারা গেলেন, সিরাজের পর মির্জাফর বসলেন, মির্জাফরের জামাই মীর কাসিম তার সঙ্গে ষড়যন্ত্র করে তিনি আবার সিংহাসনে বসলেন। আমার মনে হয় তোমাদের এই বিষয়টা মনে হয় অমৃতা ম্যাডাম পড়িয়েছেন, তবুও আর একবার বলে নি। সেটা হচ্ছে যে সিরাজের পর মির্জাফর, মির্জাফরের পর মীর কাসিম, মীর কাসিমের পর আবার মির্জাফর, মির্জাফরের পর আবার তার ছেলে মিরন বসছেন সিংহাসনে। অর্থাৎ এই যে পর্ব না, যতবার বাংলার নবাব চেঞ্জ হয়েছে ততবার এই নবাবকে ইউজ করে ঘুষ চাওয়া হয়েছে। সরকারের কর্মচারীরা তারা ঘুষ নিয়েছেন। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিমের চুক্তি হয়েছিল যে আপনাকে আমরা নবাব পদে বসাতে পারি আপনার শ্বশুরকে সরিয়ে, কিন্তু আপনাকে আমাদের এত ফেসিলিটি দিতে হবে আপনি যখন নবাব হবেন। এবং বলা হয়েছিল বর্ধমান বিভাগ, মানে আমাদের মেদিনীপুর বিভাগ, এই অঞ্চলগুলো পুরো ট্যাক্স কালেকশনের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিয়েছিলেন মীর কাসিম। কারণ যেহেতু তাকে বাংলার নবাব পদে বসানো হয়েছে তাই তিনি এটা দিয়েছিলেন। এখন বলা হচ্ছে যে এই টাকার পরিমাণটা কত জানো, টোটাল 50 করোড়, 50 কোটি টাকা। তখনকার দিনে 50 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং নানান ধরনের খুশি করার জন্য। শুধু মীর কাসিম না, মীর কাসিম কেন বলবো, মির্জাফরও দিয়েছেন, মির্জাফরের তার ছেলেরাও দিয়েছেন, তো তার ছেলেও দিয়েছেন। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেন উদ্দেশ্য তো টাকা রোজগার করা। তখন প্রাইমারি স্টেজে, আশা করি অমৃতা ম্যাডাম বলেছেন যে প্রাইমারি স্টেজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য কি ছিল। সামনে তখন তো দক্ষিণ ভারতে, আমি তোমাদের যে এই ম্যাপটা দেখালাম, এই ম্যাপটা এখানে দেখো, দক্ষিণ ভারতে তখন কিন্তু অন্যান্য ইউরোপিয়ান ট্রেডার্সরা এখানে অবস্থান করছে, এবং এরা তো বাংলায় অ্যাক্টিভিটিটা চালাচ্ছে। বাংলায় যেহেতু এখনো দক্ষিণ ভারত, উত্তর ভারতে এই অঞ্চলগুলোতে এখনো যেহেতু তাদের আনাগোনা চলছে, তাই তারা সামনে আনছেন না, বাংলার নবাবী শাসনকে সরিয়ে দিয়ে তারা সামনে আসছেন না। তারা জানেন যদি বাংলায় যদি আমরা এটা করি তাহলে এইখানকার বণিকরা আরো আমাদের বিরোধিতা করবেন এবং আমাদের উদ্দেশ্য সফল হবেন না। অর্থাৎ একটা কথা স্পষ্ট যে তারা লুট করছেন। রবার্ট ক্লাইভ নিজে ব্যক্তিগতভাবে একাই 27 লাখ টাকা নিয়েছিলেন ঘুষ, যখন মীর কাসিম নবাব হলেন এবং মির্জাফরের কাছ থেকে 27 লাখ টাকা। এবং ক্লাইভ সম্পর্কে তো মানে এটাও বলা হয়ে থাকে যে ক্লাইভ যখন নিজের দেশে ফেরত গিয়েছিলেন, ওয়ারেন হেস্টিংস যখন নিজের দেশে ফেরত গিয়েছিলেন, তখন এত টাকা সম্পত্তি নিয়ে গিয়েছিলেন ওখানে ওখানে ওকে, রবার্ট ক্লাইভের কথা বলছিলাম, ওয়ারেন হেস্টিংস এর কথা বলছিলাম, যারা আমাদের দেশ থেকে যখন গিয়েছিলেন ইংল্যান্ডে, যখন তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেল, তখন তারা ওখানে গিয়ে নবাবের সম্মান পাচ্ছেন, মানে এত টাকার মালিক হয়ে গিয়েছেন। তো মানে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু রবার্ট ক্লাইভ কেন, প্রত্যেকটা লোকজন আমাদের এখান থেকে ঘুষ নিয়েছেন। মানে সরকারি কর্মচারী, বিশেষ করে যারা বেসরকারি সরকারি সবাই এক প্রকারের টাকা লুট করে করে, মানে গাড়ি ভর্তি ভর্তি করে ওরা ওখানে নিয়ে গিয়েছেন। তো এখানে 1757 থেকে 1771 সালের এই যে টোটাল লাখ, মানে হিসেবের কথা বলা হয়েছে যে 80 লাখ টাকা টোটাল প্রায় সরকারি কর্মচারীরা যারা ফোর্ট উইলিয়াম দুর্গে চাকরিরত ছিলেন তারা লুট করেছেন, ব্যক্তিগতভাবে গভর্নর জেনারেল লোকের জন্য লুট করেছেন। না, তো আমাদের দেশের টাকা তারা আমাদের দেশে
না রেখে সম্পূর্ণটাই ইংল্যান্ডে পাঠিয়েছে। এই জন্য একটা টমসন এবং গ্যারেট বলে তোমাদের বাংলা ইংরেজি বইতে পাবে, এই ভদ্রলোক মানে ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার তো বলেই দিয়েছেন যে এটা একটা চরম ভাবে নির্লজ্জ প্রকাশ্যের যুগ, চরম লজ্জার একটা সময়কাল, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা আমাদের ভারতবর্ষের সমস্ত টাকা নিজেরা লুট করে নিয়ে চলে গিয়েছে। এটা চরম লজ্জার সময়কাল। আর মানে টমসন এন্ড গ্যারেট বলছেন যে বাংলাকে তারা কিভাবে ইউজ করেছেন, বলছে গাছ, টাকার গাছ, তারা ওই টাকার গাছ যেমন হয়, গাছ যেমন নড়ালে পাতা পড়ে, সেরকম নাকি টাকা পড়তো। এটা একটা জাস্ট কাল্পনিক থট, মানে উনি উনি গুরুত্বটা বোঝানোর জন্য কথা বলেছেন। অর্থাৎ বাংলা থেকে প্রচুর টাকা পয়সা এগিয়ে গিয়েছে। এই ব্যক্তিগত উপায়ে যে টোটাল আমি হিসাবটা বললাম, যে ব্যক্তিগতভাবে যারা ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজে বিজনেস করতে এসেছেন, এখন বাংলাদেশে কিছুদিন তারা অবস্থান করছেন 2 মাস 3 মাস, এই যে যারা বিজনেসম্যান তারা অরিজিনালি ওখান থেকে টাকা না এনে, মানে অনেক সময় কি হয়েছে, যখন ইংল্যান্ড থেকে তারা সোনা আনতো, আমাদের দেশে তারা মাল কিনতো, সোনার বিনিময়ে তারা মাল নিয়ে আবার ওখানে চলে যেত, তাহলে অ্যাটলিস্ট ওই সোনাটা তো আমাদের দেশে আসতো। এখন কি হলো, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক কর্মচারীরা তো মাইনে পায়, এখন এই স্যালারি তো তারা পাচ্ছেন, এই স্যালারির টাকাটা কিভাবে প্ল্যান করে তারা টাকা পাঠাচ্ছেন দেখো। এই স্যালারির টাকাটা ওই সমস্ত কোম্পানি যারা বাণিজ্য করতে আসছেন ট্রেডার্সরা, সেই ট্রেডার্সদের বলে দিচ্ছেন তোমাদের কোনো টাকা পয়সা ওখান থেকে আনতে হবে না, আমরা এখান থেকে টাকা পয়সা দেব, বিনিময়ে তোমরা যখন, আমি বলছি আয়ারল্যান্ডে যাবে ব্যবসা করতে, তখন ইউরোপে বাণিজ্য করতে গেলে তারা ইংল্যান্ডকে টাচ করতে হতো, মানে ইংল্যান্ড তাদের সামনে, তো ইউরোপে পৌঁছাতে গেলে ভারত থেকে ইউরোপের অন্যান্য ট্রেডার্সরা তো আমাদের ইন্ডিয়াতে বিজনেস করতে আসছিল, সেই সময় তাদের হাতে টাকা দিয়ে দিতেন এই সমস্ত কর্মচারীরা, তোমরা যখন ইংল্যান্ডে যাবে তখন আমাদের ওখানে অফিস রয়েছে, সরকারি অফিস থাকতো ওখানে, সেই অফিসে এই টাকা জমা দিয়ে যেও, এবং ওখানকার অফিসের সাথে ওদের বাড়ির কর্মচারী বাড়ির লোকেদের সাথে যোগাযোগ ছিল, যে এখান থেকে বাড়ি ইংল্যান্ড থেকে টাকা পাঠিয়েছে, ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে, যেমন এখনকার দিনে দেখবে অনেকেরই বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা টাকা আমাদের দেশে পাঠান, এবং দেখবে মানি অর্ডার হোক, তখনকার দিনে, এখন তো অনেক মাধ্যম হয়ে গেছে, ইন্টারনেট ব্যাংকিং, মানি অর্ডারের মাধ্যমে হোক, পোস্ট অফিসের মাধ্যমে হোক টাকা পাঠাতেন, তো এই ব্যাপারটা কিন্তু মাধ্যমেও টাকা পয়সা আমাদের দেশ থেকে চলে গিয়েছে। এখানে দেখো প্রাইভেট কন্ট্রাক্ট আর ইলিগাল কন্ট্রাক্ট কিভাবে হয়েছে, আমরা জানি সবাই মোটামুটি, এই যে গত কয়েকদিন ধরে যে টপিক বিষয় নিয়ে তোমরা পড়ছো দেখছো, আমাদের দেশ তো এই সময়তে আর্লি স্টেজে ছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে আমাদের দেশ সম্পূর্ণরূপে আর্লি স্টেজে ছিল। আর্লি স্টেজে কোন একটা দেশ যদি থাকে, সেই দেশে কি দরকার, ধরো রাস্তাঘাট নেই, রাস্তাঘাট করতে হবে, জলের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা করতে হবে, তো সরকার তো এই ব্যবস্থাগুলো তো করবেই, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, বর্তমানে যেগুলো হয় আর কি, যেগুলো মানুষ অভাব রয়েছে সেগুলো তো তারা করবেই, তৈরি করবেন। এই ব্যাপারটা যখনই সরকার কখনো কোনো টেন্ডার বার করছেন, এগুলো তো সরকার করবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার করছেন তো টেন্ডার, এখনো তো হয় যে ধরো কোনো জায়গায় রাস্তা তৈরি হবে, সেই জায়গাতে একটা টেন্ডার ব্যবহার করে। টেন্ডার মানে কি, টেন্ডার মানে হচ্ছে এই রাস্তাটা তৈরি করার জন্য টোটাল যে খরচা হবে, একটা কোম্পানির হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, বা প্রাইভেট কোম্পানি বেশিরভাগ সময় হয়, সরকারি কোম্পানিও হয়, কিন্তু প্রাইভেট কোম্পানি বা সরকারি কোম্পানি, প্রাইভেট কোম্পানির কথাই বলা হচ্ছে এখানে, যে কত টাকা দর देवे, इसी को टेंडर बोला जाता है, मतलब इस रास्ते को तैयार करने में कितना पैसा खर्च होगा ये पहले से अनुमान लगाया जाता है, उसके बाद जो हाईएस्ट पैसे देते हैं, राजी होते हैं, उसको ये कॉन्ट्रैक्ट दिया जाता था उस वक्त। এইরকম দেখা গিয়েছে যে কন্ট্রাক্ট যখন দিচ্ছেন গভর্নমেন্ট, তখন একটা ঘটনা আছে, ওয়ারেন হেস্টিংস নিজে সরকারকে ঘুষ দিচ্ছেন, যারা কন্ট্রাক্টে অংশগ্রহণ করছেন তাদেরকে সরকারকে ঘুষ দিচ্ছেন, ঘুষ দিয়ে কন্ট্রাক্টটা নিজের নামে পাইয়ে নিচ্ছেন। ওয়ারেন হেস্টিংস নিজে, তিনি তো গভর্নর জেনারেল, তিনি তার প্রকাশ্যে ওই ব্যবসাতে যেতে পারছেন না, তিনি কিছু লোক রেখে দিয়েছিলেন যে তোমরা টেন্ডারটা নাও, ওখান থেকে যে প্রফিটটা হবে সেই প্রফিট আমাকে তোমরা দেবে,
নদীর ওপর বাঁধ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, এমনকি সেনাবাহিনীর পোশাক সরবরাহ, মাছ মাংস সরবরাহ, এই সমস্ত বিষয়ে টেন্ডার হতো। এই টেন্ডার গুলো থেকেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর পরিমাণে টাকা পয়সা আমাদের দেশে লুট করেছেন এবং ওনারা আমাদের দেশ থেকে টাকা পয়সা রোজগার করে ওরা পাঠিয়েছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, এই ব্রিটেনে। এবার দেখো আরেকটা নতুন যে পয়েন্ট, সেটা হচ্ছে স্বাধীনভাবে যারা ইন্ডিপেন্ডেন্ট বণিক, সার্টিফাইড বণিক। আমি জানি না এগের মনে তোমাদের অমৃতা ম্যাডাম হয়তো পড়াচ্ছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার পারমিশন পেয়েছিলেন 1765 সালে, কিছু আগে। এবং ওখানে বলে দেওয়া হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবলমাত্র শাহ আলমের কাছ থেকে ফারুক সিয়ারের কাছ থেকে 1717 সালে পারমিশন পেয়েছিলেন। এবং শাহ আলমের কাছ থেকে 56 সালে যখন তিনি পারমিশন পেলেন যে কেবলমাত্র একটা সরকারি যে ফরমান যাদের হাতে থাকবে তারাই কেবলমাত্র ব্যবসা করতে পারবেন, বাকিরা কেউ ব্যবসা করতে পারবেন না। এই যে ব্যাপারটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীরা মিসইউজ করছেন। কিভাবে? অনেক সরকারি কর্মচারী যারা ব্যবসায়ী ছিল না তারা ব্যবসা করছেন। ওই যে ফরমানটা মুঘল বাদশা দিয়ে দিয়েছেন শাহ আলম, সেই সেটা ইউজ করছেন যে আমার কাছে দেখো ওই ফরমান আছে, আমি ব্যবসা করতে পারবো। এমনকি এই যে উদ্বৃত্তটা হচ্ছে, এই যে একজন সরকারি কর্মচারী, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম, একজন উদ্বৃত্তটা যেটা হচ্ছে, একজন সরকারি কর্মচারী যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা অন্যান্য বণিকদের দিয়ে দিচ্ছেন যাতে করে তাদের স্যালারির সঙ্গে ব্যাপারটা মিশে না যায়। এটা তাদের এক্সট্রা ইনকাম। ভাবো তাহলে কি হচ্ছে, একদিক দিয়ে স্যালারির আকারেও আমাদের মাইনের টাকা নিয়ে চলে যাচ্ছেন তারা, আর যেটুকু বিদেশিরা টাকা আনছিলেন সেটুকু আনা বন্ধ করে দিলেন তারা। তাদের তো বলে দেওয়া হয়েছে যে আমরা টাকা দেবো, আপনাদেরকে বাইরে থেকে টাকা আনতে হবে না, আমাদের টাকাটা কি করবেন, ওখানে এজেন্সি হাউস থাকতো, ওই অফিসে পৌঁছে দেবেন, যার ফলে এর মাধ্যমে টাকা চলে যাবেন। এটা একটা পদ্ধতি। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজে টাকা আমাদের কাছ থেকে নিয়েছেন কিভাবে? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধের আগে আমাদের দেশে যখন এসেছিলেন তখন তারা কি করতেন, আমাদের দেশ থেকে এখান থেকে কাঁচামাল তারা নিয়ে যেতেন। এখন কাঁচামাল ওখানে নিয়ে গিয়ে তারা বিজনেস করতেন, আবার অনেক সময় ওখান থেকে প্রোডাক্ট তৈরি করে আমাদের বাংলার মার্কেটে, কলকাতা লাগোয়া এরিয়া, বাংলাদেশ এবং মুর্শিদাবাদের কিছুটা এরিয়া, নদীর ধার যেগুলো নৌ চলাচল করতো সেই এলাকাগুলোতে তারা বিজনেস করতেন এবং বিজনেস করার পর তারা সেই টাকা আবার ফেরত নিয়ে চলে যেতেন। অর্থাৎ এইরকম একটা প্রসেস তো চলছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছিল যে তারা বলছেন যে আমরা আপনাদের এই যে সরকার চালাচ্ছি, এই সরকার চালানোর জন্য আমাদের তো প্ল্যান করতে হচ্ছে ইংল্যান্ডে। তাই ইংল্যান্ডে এই প্ল্যান করার জন্য আপনাদের এই যে মানে প্রসেসটা রয়েছে সেই জন্য আমাদেরকে খরচা চালাতে হবে। ভাবো আমাদের দেশে সরকার চালাচ্ছেন ওনারা, ইংল্যান্ডে প্ল্যান তৈরি করছেন, সার্ভিস দিতে, এই যে আমরা ইংল্যান্ড থেকে এখানে এসে সার্ভিস দিচ্ছি তার জন্য আপনারা আপনাদের রাজস্ব থেকে আমাদেরকে টাকা দিতে বাধ্য। অর্থাৎ আমাদের দেশ থেকে টাকা তারা নিয়ে যাবেন, কারণ তারা ইংল্যান্ডে বসে প্ল্যান তৈরি করছেন, ইংল্যান্ড থেকে এখানে আমরা সার্ভিস পাচ্ছি। এক অদ্ভুত ধরনের ঘটনা। প্রায় বলা হয়েছে যে পলাশির যুদ্ধের পর বাংলাতে শুধুমাত্র বাণিজ্যে যে বিনিয়োগ হয়েছে সেই বিনিয়োগের প্রায় অর্ধেক, পলাশির যুদ্ধে যে বিনিয়োগটা হয়েছিল তার অর্ধেক বিনিয়োগ হয়েছে তারপরে, এবং বিনিয়োগটা পরিমাণ আস্তে 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 কমতে শুরু হয়েছে। এবং অদ্ভুতভাবে আমাদের দেশের মানে যারা পিওর সরকারি কর্মচারী ছিলেন তারা ওই যে কিছুটা সুদ পাবে টাকার কিছুটা, ধরো সে তো সরকারি কর্মচারী, সে তো বিজনেস করতে পারছে না, সে কাউকে টাকা ধার দিয়ে দিচ্ছে কিছু ডিভিডেন্ড নিয়ে,
সেই ডিভিডেন্ডের টাকায় সে মোটামুটি তার নিজের জীবনযাপন চালিয়ে নিচ্ছেন, আর বাকি টাকাটা তারা পাঠিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা পয়েন্ট অনুযায়ী যদি দেখি যে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, কখনো কন্ট্রাক্টের রূপে, কখনো ভারতবর্ষের সরকার প্রশাসন চালাবেন তার জন্য, অর্থাৎ ভিন্ন 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 ক্ষেত্রে আমাদের দেশে টাকা তারা নিয়েছেন এবং সমস্ত সিস্টেমটা পুরোপুরিভাবে নিজেদের আকারে কন্ট্রোল করেছেন, পলিটিক্যাল সিস্টেমটা নিজেদের আন্ডারে রেখেছেন এবং সমস্ত যে সিস্টেমটা তারা কন্ট্রোল করেছেন। এই কন্ট্রোল করার পর ক্যাশ টাকা, যে টাকা আমাদের দেশে থাকা উচিত ছিল, সেই টাকা আমাদের দেশে না রেখে সেই টাকা তারা ইংল্যান্ডে পাচার করেছেন, কখনো ক্যাশ রূপে, কখনো কাঁচামাল রূপে, কখনো ইনভেস্টিচার বলে যে বিদেশি বণিকরা যেভাবে আসছিল তাদের হাত দিয়ে টাকা তারা পাঠিয়েছেন। অর্থাৎ এই যে লোভী দুর্নীতি পরায়ণ সরকারি কর্মচারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এদের আচরণের ফলে আমাদের বাংলার অর্থনীতির উপর কি প্রভাব পড়লো সেটা আগে তাহলে জানা দরকার। আমাদের বলে লাভ কি? এটা তো স্বাভাবিক বিষয়, আমাদের দরকার কি? তারা ইংরেজ শাসন করেছেন, চলে গিয়েছেন, কিন্তু তার তো ইফেক্টে পড়েছিল তখনকার দিনে আমাদের ভারতবাসীদের উপর, তো তার প্রভাব তো পড়েছিল। কি প্রভাব পড়েছিল একটু দেখে নি। সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য বেশ কিছু স্বাধীন বণিকদের পারমিশন দেওয়া হয়েছিল। তারা আমাদের দেশে এসেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও কিছু স্বাধীন বণিকদের পারমিশন দেওয়া হয়েছিল। তারা আমাদের দেশে এসে এমন ভাবে, যেহেতু তাদের কাছে ফরমান ছিল, সরকারি পারমিশন ছিল এবং বাংলার পলিটিক্সটাকে ইনডাইরেক্টলি তারাই কন্ট্রোল করছিলেন, এই পুরো বিষয়টাকে তারা ফায়দা তুলেছিলেন। এবং তারা কলকাতার আশেপাশে, ওই যে আমাদের যে সুতানুটি গোবিন্দপুর কলকাতার কথা বলা, এবং ওই ফোর্ট উইলিয়াম দুর্গের আশেপাশে এলাকাগুলোতে তারা যখন লোকাল এরিয়ায় হাট বসছে, সেই হাট এলাকাগুলোতে তারা জোর জবরদস্তি করছেন চাষিদের কাছ থেকে, কম দামে মাল বিক্রি করো তোমরা, কাঁচামাল। অর্থাৎ তারা এক প্রকারের হুমকি দিয়ে আমাদের দেশের যারা সাধারণ লোকজন, কর্মচারী কাঁচা মাল বিক্রি করছেন হাটেতে, তাদের কাছ থেকে কম দামে মাল তাদেরকে বিক্রি করতে বাধ্য করছেন এবং সেই কাঁচা মাল তারা নিয়ে চলে যাচ্ছেন আর ইংল্যান্ডে, এবং ওখানে তারা ইউরোপের মার্কেটে বিরাট বেশি দামে তারা বিক্রি করছেন। অর্থাৎ প্রচুর পরিমাণে মুনাফা এক প্রকারে তারা লুট করছেন আমাদের দেশ থেকে। এই যে কোম্পানির কর্মচারীরা যে এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে যে টাকা পয়সা তারা নিয়ে গেলেন, এই টাকা পয়সা নিয়ে যাওয়ার মানেই টাকা পয়সা কি আর কোনোদিন ফেরত এসেছিল? আর আসেনি। মানে আমাদের দেশ থেকে ওয়ান ওয়ে ট্রাফিকের মতো, যেমন যেমন হাইওয়েতে গাড়ি চলে, দেখবে ওয়ান ওয়ে গাড়ি চলে, এদিকে যায় আপ অ্যান্ড ডাউন, দেখে ইংল্যান্ডে, আমাদের দেশে টাকা ইংল্যান্ডে চলেই গিয়েছে আর ফেরত আর আসেনি। বিজনেস মানে কি? বিজনেস মানে হচ্ছে লেনদেন, টাকা পয়সা লেনদেন মানে তো বিজনেস। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি কর্মচারীদের এই সমস্ত যে টাকা পয়সা, এই টাকা পয়সা একবার চলে গিয়েছিল, সেই টাকা আর কোনো দিন ফেরত আসেনি। এতে সব থেকে বড় যে ইফেক্ট সেটা পড়েছিল সাধারণ তাঁতি, সাধারণ কৃষক, সাধারণ যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের উপরে। আমি তাঁতিদের কথা, তোমাদের টপিক আছে যে শিল্প, এর ফলে কি হলো বলতো? আমি শিল্পটাকে আগে ধরি। এই শিল্প ব্যাপারটাকে পুরো ভেঙে চুরে একাকার করে দেওয়া হলো। কি করে ভাঙলো শিল্প? কারণ আমাদের দেশে কাঁচামাল তো তারা কম দামে তুলে নিয়ে চলে যাচ্ছেন। ইংল্যান্ডে অলরেডি শিল্প বিপ্লব হয়ে গিয়েছে, ইংল্যান্ডের কলকারখানা শুরু হয়ে গিয়েছে, তো আমাদের দেশের মাল তারা নিয়ে গিয়ে ইংল্যান্ডে কাঁচামাল তৈরি করছেন, কাঁচামালটাকে পণ্যদ্রব্যে রূপান্তরিত করে আবার আমাদের মার্কেটে বিক্রি করতে আসছে। এই এক অদ্ভুত যুক্তি, বেশি দামে বিক্রি করছেন। এখন একটা কথা ধরা যাক, যখন অবশিল্পায়ন হবে ক্লাস, তখন তোমরা দেখতে পাবে যে আমাদের দেশের শিল্পগুলো কেন নষ্ট হয়ে গেল। একটা এমন প্রেসার তৈরি করা হলো আমাদের দেশের বণিকদের ওপরে, সেই বণিকদের ওপরে পরিস্থিতিটা এতটাই খারাপ করে দেওয়া হলো, তাদের চারপাশের পরিবেশ এতটাই, বলে না মানুষ কেন সুইসাইড করতে যায়,
বা কেন খারাপ পদক্ষেপ নেয় যখন সে পিঠে দেওয়াল ঠেকে যায়। যদিও এটা আমি কোনো সময়তেই মানি না, কিন্তু কোনো মানুষ পরিস্থিতি চাপে পড়ে গিয়ে সে খারাপ কাজ করতে বাধ্য হয়। আমাদের দেশে তাঁতিদের যদি কম দামে কাঁচা মাল বিক্রি করে দিতে হয়, তাহলে সেই তাঁত তৈরি করবে কি করে? আরেকটা, ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়ে যাওয়ার ফলে ওখানে তো মেশিনে তৈরি কাপড় বিক্রি হচ্ছিল, আর আমাদের দেশে হাতে তৈরি করা কাপড় বিক্রি হচ্ছিল। যখন হাটেতে বিক্রি হচ্ছে মাল, তখন ইংল্যান্ড থেকে যখন পণ্যটা তৈরি হয়ে এসেছে, আমি বলছি সাদা ধুতি, তাহলে সাদা ধুতি তখনকার দিনে তো একটাই পরতো, কালো সাদা রঙের কালারফুল ড্রেস তো হতো না তখনকার দিনে, সাদা ধুতি হতো। তাহলে একটা লোক এমনি হ্যান্ডলুমে করেছে, আর একটা লোক ইংল্যান্ডের মালটা মেশিন থেকে এসেছে, সেটা মসৃণ এবং হালকা। ভারতে যেটা তৈরি হচ্ছে সাধারণ হাতে তৈরি, মোটা এবং দাম বেশি, ওটার দাম কম যেহেতু মেশিনে তৈরি হয়েছে। দেখো একটা তুলনামূলক মার্কেটেতে আমাদের ভারতবর্ষের তাঁতিদের মাল যে মার্কেটে সাধারণ জনগণ বিজনেস, মানে আমি বলছি পুজোর সময় তোমরা যে জামা কাপড় কিনবে, সেই জামা কাপড় কিনবে কিভাবে? যেখানে দেখবে একটু সস্তা তুলনামূলক ভাবে এই মালটাই অন্য জায়গায়, এখন তো তোমরা অনলাইন দেখতে পাও দাম, যে আচ্ছা এখান থেকে কম দাম, 5 টাকা ছাড় আছে, 10 টাকা ছাড় আছে। সেই তখনকার দিনে একই পরিবেশ, পরিস্থিতিটা একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তখনও কিন্তু ওইরকম ভাবে এক্সপেক্ট করা হচ্ছিল। মার্কেটে যখন একজন সাধারণ যাচ্ছেন বাঙালি, যখন একটা ধুতি কিনতে যাচ্ছেন, আচ্ছা এটা দাম বেশি, এটা ভারী, এটা টেকসই হবে না, এটা আমাদের মসৃণ, আচ্ছা ইংল্যান্ড থেকে যেটা এসছে, অর্থাৎ কাঁচা অল্প টাকায় কিনে নিয়ে গিয়ে তারা যে মাল আমাদের দেশে নিয়ে আসছেন, সেটা আরো কম দামে তারা বিক্রি করছেন। অর্থাৎ ভারতবর্ষের শিল্পের যে মার্কেট, সেটাকে পুরো দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, আমাদের সাধারণ গরিব বাড়ির চাষিরা, তারা চাষ করবেন তো, কাঁচামাল উৎপাদন করেন কারা? চাষিরা। এখন সেখানে যদি তাদের লোকসান করে কাঁচামাল বিক্রি করতে হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জোর করে তাদেরকে কাঁচামাল মানে কম দামে তাদেরকে দিতে বাধ্য করা হচ্ছে জোর করে, যে তোমাদের উপায় নেই, তোমরা অ্যাডভান্স টাকা নাও, ওই শস্য আমরা কিনে নেবো। আগাম কন্ট্রাক্ট করছেন যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেসম্যান আসছেন, তারা গ্রামের চাষিদের কাছে মানে ইন্টারমিডিয়েট, ওই যে আমাদের মধ্যস্বত্বভোগী বলে জগৎ শেঠ পরিবার, তোমরা নাম শুনে থাকবে, এই জগৎ শেঠ পরিবারের কাজ ছিল ব্যাংকার, এরা মিডিলম্যান হিসেবে কাজ করে দিতেন, ওই যে চাষিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন, এখানে মাল পাওয়া যায়, ওখানে মাল পাওয়া যায়, আচ্ছা আপনারা আসুন, এই ব্যবস্থা হয়ে যাবে। এই যে টেন্ডেন্সিটা, এই মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাষিদের কাছ থেকে কাঁচামাল লোকাল এরিয়া থেকে কম দামে কিনে নিয়ে চলে যাচ্ছিলেন। তারা যে কোনো প্রকারে তারা নিয়ে আসছিলেন গঙ্গার ধার থেকে তারা নৌকা বোঝাই করে তারা নিয়ে চলে যাচ্ছেন ইংল্যান্ডে। বিশেষ করে বাংলা, মুর্শিদাবাদ, আমাদের বাংলাদেশে ঢাকা, মহারাষ্ট্রের ওই অঞ্চলগুলো, মুম্বাই এলাকাগুলো থেকে কম দামে কটন তুলে নিয়ে চলে যাচ্ছেন, এবং ওইটা কি কাপড় আকারে বানিয়ে তারা ভারতবর্ষের মার্কেটে বিক্রি করছেন, আর ভারতবর্ষের লোকজনরা সেগুলো কিনছেন। এক প্রকারে যেটা হলো সেটা হচ্ছে যে সম্পূর্ণরূপে আমাদের শিল্পের উপরে সব থেকে বড় একটা ধাক্কা বলা যেতে পারে, এটা কিন্তু লাগলো। এই যে টোটাল পরিমাণের কথা যদি একটা অঙ্কের হিসেবে বলা হয়ে থাকে, বলা হচ্ছে 1757 থেকে 58 সাল মানে 80, টোটাল হিসাবটা দেওয়া আছে 38,04,00,000 টাকা। এটা ক্যাশ, ইংল্যান্ডের হিসাব অনুযায়ী পাউন্ড, 38,04,00,000 টোটাল। এটা একটা আনুমানিক হিসেব, মানে আমাদের দেশের সেই সময় বেশিরভাগ ঐতিহাসিকরা মেনে নিচ্ছেন যে এরকম টাকা আমাদের দেশ থেকে নিয়ে গিয়েছিলেন। এবং মানে বলা হয়েছে যে অনেক জন সুলিভান বলে একজন মানুষ ছিলেন, ইংল্যান্ডের কর্মচারী, তিনি চেন্নাইয়ে চাকরি করতেন। তারা তো নিজের চোখেও দেখতে পাচ্ছেন, দেখো সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীরা তো খারাপ নয়, তারা সবাই যে খারাপ আচরণ করেছেন সেটাও নয়, কিছু কর্মচারী তো ভালো ছিলেন, তারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, এবং তাদের তো বলার কোনো উপায় নেই, বলার কোনো জায়গা নেই, যে তারা বলার জায়গা কোথায় পাবেন, সেই মানে কার কাছে বলবেন। তিনি দুঃখ করে বলেছিলেন যে বাংলায়, যে আমাদের দেশে শাসন ব্যবস্থাটা যেটা রয়েছে বাংলায়, এবং যেখানে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ব্যবস্থা চলছিল, সেটা কিছুটা স্পঞ্জের মতো। এবং এই গঙ্গা নদীর তীরে যে অঞ্চল, অর্থাৎ বাংলার কথাই তারা বলেছেন, যে গঙ্গা নদীর তীরে আমরা যেমন স্লেট মুছতাম, দেখবে আমি জানি না তোমরা স্লেট ইউজ করেছো নাকি, এখন তো করোই না। স্পঞ্জ দেখবে, স্পঞ্জকে জলে দিলে জলটা, শুকনো স্পঞ্জ যদি জলে ডোবাও, দেখবে স্পঞ্জটা জল শুষে নেয় এবং অনেকটা জল টেনে নিয়ে চলে আসে, দিয়ে আমরা স্লেট মুছতাম বা কোনো কিছু যদি আমরা মুছি। তো এই মানে আমাদের জন সুলিভান আমাদের চেন্নাই রাজস্ব বোর্ডের সচিব ছিলেন, আর তিনি বলছেন যে
বাংলার গঙ্গা নদীর তীরে যে এলাকাটা বাংলা, সেটাতে ইংল্যান্ডের লোকেরা স্পঞ্জ নিয়ে আসতো ইংল্যান্ড থেকে। এটা হচ্ছে জল ডোবানোর মতো করে এখানে জল ডুবাতো, মানে টাকা পয়সা গুলো নিত, আর ইংল্যান্ডে গিয়ে সেটাকে নিংড়ে নিত, অর্থাৎ মানে প্রেসার দিত, ওই যে জল পড়তো স্পঞ্জ থেকে, সেটা হচ্ছে টাকা। মানে এটা একটা সুন্দর উপমা দিয়েছেন, এবং মানে এক অদ্ভুত ধরনের বর্ণনা জন সুলিভান কিন্তু আমাদের দিয়েছেন। এখন আমাদের দেশে তাহলে কৃষি ব্যবস্থার ক্ষতি হলো, আমাদের দেশে শিল্প ব্যবস্থার ক্ষতি হলো, এবং কুটির শিল্পটা পুরোপুরি ভাবে ধ্বংসের দিকে চলে গেল। আমরা পড়বো, একটা ক্লাসে আছে তোমাদের প্রশ্ন, বাংলা ভারতবর্ষ অবশিল্পায়ন কেন হয়েছিল। তো এই যে এটা কি সঠিক সব, মানে এটা নিয়ে তো একটা বিতর্ক আছে, এটা সত্যি করে কি ভারতবর্ষের ইতিহাসবিদরা, বিশেষ করে দাদাভাই নওরোজি, রমেশ চন্দ্র দত্ত, ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, মানে রমেশ চন্দ্র দত্ত, এনারা এই সময় যে বক্তব্যগুলো রাখছেন, তাহলে কি সত্যি এরকম ঘটনা ঘটেছিল? এটা নিয়ে ইংরেজ ঐতিহাসিকদের মধ্যেও কিছুটা একটা মানে বিরোধী মত রয়েছে। সেটার মধ্যে সব থেকে যিনি এগিয়ে রয়েছেন তার নাম স্যার থিওডর মরিসন। ইকোনমিক ট্রানজিশনস ইন ইন্ডিয়া, এই গ্রন্থে তিনি তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলছেন যে ভারতবর্ষের ঐতিহাসিকেরা এই পর্বটাতে 1757 থেকে 18 সালের মধ্যে এই যে সময়কালে তারা বলছেন যে ভারতবর্ষের টাকা ভিন্ন উপায়ে চলে গিয়েছে, কখনো মানে ব্যক্তিগত বাণিজ্য হিসেবে, কখনো দেশ সরকারি কর্মচারী হিসেবে, কখনো উপঢৌকন হিসেবে, কখনো শাসন কার্য পরিচালনার জন্য, এবং নানান কর্মকাণ্ডে আমাদের দেশ থেকে যে টাকা নিয়ে গিয়েছে, তার ফলে আমাদের দেশে নাকি অর্থনীতি ভেঙে পড়েছিল, বিশেষ করে কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল, শিল্প ভেঙে পড়েছিল। তো থিওডর মরিসন বলছেন যে এ কথাটা সত্যি নয়, ভারতবর্ষের বাণিজ্য কোনোদিনই ধ্বংস হয়ে যায়নি। বলছে ভারতবর্ষের বাণিজ্য ধ্বংস হবে কোথায়? ইংল্যান্ড থেকে তো মাল আসতো। ভারতবর্ষের অর্থনীতি যদি সম্পূর্ণই যদি ভেঙে পড়বে, ইংল্যান্ডের মাল ভারতবর্ষে এতদিন ধরে বিক্রি হচ্ছিল কি করে? অর্থাৎ তাদের মানে থিওডর মরিসনের বক্তব্য যে বাংলায় এবং ইনক্লুডিং ভারতবর্ষ, যেখানে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল, সেখানে কিন্তু কোন রকমের বড় বড় শিল্পের আঘাত লাগেনি, ছোটখাটো কুটির শিল্পে আঘাত লেগেছিল ঠিক কথায়। তিনি উদাহরণ দিয়েছেন জাহাজ শিল্প, চিনি শিল্প, রেশম শিল্প, কোনো আঘাত লাগেনি। অর্থাৎ এদের তো মানে কর্মসংস্থান সেই সময়তে বৃদ্ধি হয়েছে, অর্থাৎ প্রোডাকশন কিন্তু সমানে সমানে চলেছে। এখন মরিসনের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে চাষিরা নাকি ন্যায্য দাম পেত না, এবং মরিসনের বক্তব্য যেটার এগেনস্টে কাউন্টার করেছেন তিনি, বলছে আপনারা যে বলেছেন চাষিরা দাম পাচ্ছেন না, শিল্পীরা দাম পাচ্ছেন না, বলছে এটাও তো ভুল। এখন ভারতবর্ষে এটা ঠিক যে কম দামে তারা মাল নিয়ে যাচ্ছেন, কিন্তু সে তো তারা ফিরিয়ে নিয়ে আসছেন প্রোডাক্ট, যার ফলে এটা একটা খুব সুন্দর বিষয়বস্তু। এই ব্যাপারটা কিন্তু আদৌ ঘটেনি, মরিসন বলছেন। তিনি বলছেন যে আচ্ছা, আপনাদের কাছ থেকে উপঢৌকন স্বরূপ বেশ কিছু টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে নিয়ে গিয়েছে, আচ্ছা তার বিনিময়ে তো আপনারা সুশাসন পেয়েছেন, একটা গুড গভর্নেন্স তো পেয়েছেন, তার বিনিময়ে আপনারা রাস্তাঘাট পেয়েছেন, তার বিনিময়ে আপনারা জল সরবরাহের ব্যবস্থা পেয়েছেন, অর্থাৎ আপনারা তো পান এমনটা তো নয় যে পুরোপুরি ভাবে বেরিয়ে গিয়েছে, আপনারা তো রিটার্ন পেয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু এই শব্দটা মানায় না। অর্থাৎ বাংলায় যে সুন্দর প্রশাসন, সুন্দর সিস্টেম দান করা, এটা কিন্তু মানে এটা কিন্তু মরিসন তথ্য তুলে দিয়ে বর্ণনা করেছেন। তিনি বলছেন যে বাংলায় কোম্পানি নিখরচায় নানান ধরনের ডেভেলপমেন্টের কাজ করেছেন, ওই টাকাটা কোথা থেকে এসেছে? ওই টাকাটা এইখান থেকে এসেছিল। তাই মানে অনেকেই এই কথা স্বীকার করেন যে যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন বলুক যে আমাদের দেশে লুট করা হয়নি, উপসংহারে আমরা কিন্তু এটাই বলবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিকেরা যতই বোঝানোর চেষ্টা করুক যে আমাদের দেশ থেকে কখনোই লুণ্ঠন হয়নি, এটা কিন্তু বাস্তবে সত্যি না। সত্যি করে লুণ্ঠন হয়েছিলেন, তার পরিমাণ আছে, অ্যামাউন্ট আছে, তোমরা বই যাদের যাদের আছে নিশ্চয়ই বই কিনেছো, তোমরা পড়বে, ডিটেলসটা তোমাদের এক্সামেতে লিখতে হবে, টোটাল হিসেবটা লিখতে হবে, কত টাকা লিখতে পারলে সেই নোটসটা ভালো হবে, মার্কস ভালো পাবে। যে এই যে এত পরিমাণ টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে গিয়েছিল, এই ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্ত তিনি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে বলছেন এটা বাস্তব সত্যি কথা। দাদাভাই নওরোজি যে তত্ত্ব তুলে ধরেছিলেন এটা বাস্তব সত্য কথা। আমাদের দেশ থেকে নির্লজ্জের মতো কোন টাকা আমাদের দেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে গিয়েছে, এবং যার প্রভাবই, যার ফলেই রমেশচন্দ্র দত্ত বলেছেন, এবং যার ফলেই ঘটনাটা ঘটেছিল যে মানে আমাদের দুর্ভিক্ষ, অর্থাৎ দুর্ভিক্ষের মতো পরিবেশ, যেখানে যেখানে ইংল্যান্ডে ইংরেজ কর্মচারী আমাদের দেশ থেকে নিয়ে গিয়েছেন, দুর্ভিক্ষের মতো পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ একদিক দিয়ে তারা ভালো প্রশাসনের নাম করে
আমাদের দেশকে যে লুট করেছেন এ কথাটা প্রমাণিত। এবং আজকের দিনেও যদি তোমরা ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম দেখো, ইন্টারনেটে সার্চ করবে ব্রিটিশ মিউজিয়াম, এবং ইংল্যান্ডে যে বড় বড় বাড়িগুলো, ইংল্যান্ডের যে সমস্ত সিস্টেম, ভারতবর্ষে হেন জিনিস নেই যে ভারতবর্ষ থেকে তারা লুট করে নিয়ে যায়নি। অর্থাৎ আমাদের এখান থেকে লুট করে যে নিয়ে গিয়েছিলেন, এবং আমাদের সম্পদের যে নিষ্ক্রমণ হয়েছিল, মতলব ড্রেন হয়েছিল, সেটা কিন্তু একদম পুরোপুরি সত্যি কথা। ওকে, তো আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। এটা একটা 10 মার্কের কোয়েশ্চেন তোমাদের আসবে পরীক্ষার জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া, আচ্ছা লেখে, সম্পদের নিষ্ক্রমণ কিভাবে সংগঠিত হয়েছিল বর্ণনা দাও। সম্পদের নিষ্ক্রমণ কিভাবে হয়েছিল ভারতবর্ষ থেকে বর্ণনা দাও। এইরকম একটা কোয়েশ্চেন 10 মার্কের কোয়েশ্চেন আসবেই আসে। এটা অথবা শিল্পের যে অবনতি অবশিল্পা নেক্সট ক্লাসে যেটা হবে সেইটা আসে। এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন 10 মার্কের পেয়ে যাবে। মানে এটা খুব ভালো করে করবে, ডাটাগুলো দিয়ে, বই থেকে ডাটাগুলো নেবে, সেইগুলো দিয়ে একটি ভালো নোটস বানানোর চেষ্টা করবে। এবং এটা তোমরা যারা চাকরি পরীক্ষা দেবে, WBCS বা IAS, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা একটা পার্ট আছে মডার্ন ইন্ডিয়া সেকশনে, যে আমাদের দেশের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালের অর্থনীতি, আর ওই টপিকটাই পড়তে হয়, ড্রেন অফ ওয়েলথ। এই ড্রেন অফ ওয়েলথ থিওরি তাদেরকে লিখতে হয়, বড় প্রশ্ন লিখতে হয়। তো সেই জন্য তোমরা যারা এই টপিকটা আজকে শুনলে, আমি একটা ইউটিউব ভিডিও আছে ওটা আমি দেব, এবং যারা বই পড়বে তারা মানবে যে শুধুমাত্র 5th সেমিস্টারের পরীক্ষার জন্যই তোমরা এই টপিকটা পড়লে না বা পড়বে না। এই টপিকটা তোমরা আগামী দিনের ভবিষ্যতের জন্য তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা নিশ্চয়ই পড়বে, এবং শুধু লেখা নয়, লেখার সঙ্গে সঙ্গে পড়বে টপিক। তোমাদের মধ্যে অনেকেই দেখি, জানি না ইউটিউব ভিডিও দেখছো কিনা, আমি তো মাঝে মাঝে এটাও দেখি যে কিছু কিছু পিডিএফ পাঠালে তারা লাস্টে এক্সামের পরও, এক্সামে 2 দিন আগেও পিডিএফ চাইছে। তার মানে তোমরা পিডিএফ গুলো ভালো করে কালেক্ট করে রেখো না আর কি, মানে রাখো না, এটা প্রমাণিত হয় আর কি। যদিও যাই হোক, এটা প্রথমের দিক, তাই তোমাদের কাছে বলবো যে প্রথম থেকে সিরিয়াস হও, এটা তোমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, প্রিপেয়ার হও। বাকি দুটো পেপার আমি মেঘলা ম্যাডাম বা নন্দিতাদির কথা, ওগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের চাকরি পরীক্ষার জন্য এই দুটো পেপার খুব ভাইটাল, আবার মনে করিয়ে দিলাম। খুব খুব মন দিয়ে পড়ো টপিকগুলো, যারা বিশেষ করে আগামী দিনে গ্রাজুয়েশনের পর আর হায়ার স্টাডিজ করবে না, যারা চাকরি পরীক্ষায় যেতে চাইছো, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সবার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই তো তোমাদের মধ্যে থাকবে যারা BCS TCS পরীক্ষা দিতে চাইবে, বা গভর্নমেন্টের জবের সেকশনে চলে যাবে, তাদের জন্য এই ইকোনমিক হিস্ট্রি প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবার বলো কারোর কিছু জানার আছে নাকি, তাহলে আমি উত্তর দেব। কিছু সমস্যা, কি কি সমস্যা হচ্ছে বা আদৌ হচ্ছে কি হচ্ছে না তোমাদের বলে দিই, যেহেতু এটা রেকর্ডিং সেকশনে রয়েছে তোমাদের। আমি তো তোমাদের জানিয়ে দিয়েছিলাম, ম্যাডামরা নিশ্চয়ই জানিয়েছেন, যে প্রত্যেক মাসের শেষে আমরা তোমাদের ফোন করব। আমরা ভাগ করে নিয়েছি, একবার তোমাদের কাউন্সিলিং করেছিলাম, মানে কোনো কাউন্সিলিং না, কিছু ইনফরমেশন নিয়েছিলাম, সেরকম তোমাদের আমি ইনফরমেশন আমরা নেব। তোমরা জাস্ট উত্তর দেবে, তোমাদের কোন টপিক অসুবিধা হচ্ছে, বা তোমাদের শরীর কেমন আছে, বা তোমাদের বাড়ির কোনো সমস্যা আছে কিনা, এইসব বিষয় না, ছোটখাটো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ওগুলো তোমরা রিপ্লাই দিও, কখনো হোয়াটসঅ্যাপে হোক বা মোবাইল ফোনেই হোক, অনলাইন হোক অফলাইন হোক। তো এটা করবেন ম্যাডামরা নিশ্চয়ই, স্যাররা, আমরা করব। আমরা 10 জন করে ভাগ করে নিয়েছি, 10-12 জন করে। তো এটা তোমাদের সঙ্গে হবে আর কি। তো ম্যাডামরা নিশ্চয়ই খোঁজ খবর নেবেন। আর এক্সাম যেমন হচ্ছে তোমাদের, সেরকম তোমাদের হবে। আমি তোমাদের একটা শর্ট কোয়েশ্চেনের একটা চার্ট দিয়েছিলাম, তো ওই চার্টটা করে রাখবে। তো তোমাদের আমি একদিন বলে দেব, একটা টাইম দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, যে এই থেকে এই টাইম, ধরো আমি বলছি, ধরো 5টা প্রশ্ন বা 10টা প্রশ্ন দিয়ে দিলাম, 10টা প্রশ্নের উত্তর তোমরা এই 15 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে উত্তর করে তোমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করো। টাইম ডিউরেশনটা বলে দেবো, বা বড় প্রশ্ন বলে দিলাম, যেমন আগে আগে লিখতে বলেছিলাম, তো সেরকমটা করবে আর কি, ওটাও করে রাখবে। এবার বলো আর কার কি আছে বলো। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকই আছো, না অনেক নেই, 20 জন আছো। কারোর কিছু সমস্যা, জলই বলবে কিছু।
বলছি এই যে আপনি যে এই টপিকটা পড়ালেন এখান থেকে এই একটা কোয়েশ্চেনই করবো তো তাহলে? অবশ্যই এটা 10 মার্কের কোয়েশ্চেন। ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন হবে, ওটা আমি পরের ক্লাসে বলবো, পরের ক্লাসের জন্য ওটা রাখা আছে। অবশিল্পায়ন, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা 10 মার্কের কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর স্যার, কে? স্নেহলতা, বলো। স্যার বলছি আপনি যে পিডিএফ দিয়েছিলেন শর্ট কোয়েশ্চেনের, তো হ্যাঁ, ওটাতে একটা কোয়েশ্চেন ছিল যেটা ঠিক বুঝতে পারছি না, একটু বলে দেবেন কি? জিজ্ঞেস করব কি বলো? স্যার। আরে ওই ওইটার জন্য আমি দিয়েছি, মানে অনেক আননোন প্রশ্ন আছে। হ্যাঁ, ওটা ছিল একটা হু ওয়াজ পত্তনিদার, এটা কি লিখবো? সত্যনিদা, হুম। তো তো ওই ইউটিউব ভিডিওতে আমার কিন্তু ওই প্রশ্নটার উত্তর দেওয়া রয়েছে, যদিও ওখানে দুটো ছিল, তবুও। যেমন সদর পত্তনিদার, দরদর হ্যাঁ, বলে পত্তনিদার, দিচ্ছি। একটা দর পত্তনিদার, বাট ওখানে হ্যাঁ, শুধু দেওয়া আছে পত্তনিদার কারা। পত্তনিদার, আমি তো ওই জন্যই, আমি তো একটু ঘুরিয়ে দিয়েছি প্রশ্নটা, সেটা হচ্ছে পত্তনিদার কাদের কাদের বলা হতো, বলবে চিরস্থায়ী বন্দোবস্ত চলাকালীন আমাদের দেশে জমিদাররা, যারা চিরস্থায়ী বন্দোবস্তে জমি পেয়েছিলেন, দায়িত্ব পেয়েছিলেন, লিখবে চিরস্থায়ী বন্দোবস্ত চলাকালীন জমিদাররা যে সমস্ত কর্মচারীদের বা যে সমস্ত মানুষদের জমি দিয়ে দিতেন তাদের চাষবাস করার জন্য, মানে যাদের দায়িত্ব দিয়ে দিতেন তাদের জমিদারি এলাকা চাষ করার জন্য, তাদের বলা হতো পত্তনিদার। এবারে দর পত্তনিদারটা কারা? পত্তনিদারদের নিচের পোস্ট হচ্ছে দর পত্তনিদার। আবার দর পত্তনিদার কারা? একদম গ্রাম লেভেলের কর্মচারী। তাহলে ভালো করে শুনে নাও, একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওপরে, আর 2 নাম্বার হচ্ছে জমিদার, ল্যান্ডলর্ডস, যিনি চিরস্থায়ী বন্দোবস্তে দায়িত্ব পেয়েছেন। আর 3 নাম্বার হচ্ছে পত্তনিদার, অর্থাৎ জমিদার যাকে দায়িত্ব দিয়েছেন, তুমি ওই এলাকার জমি চাষবাসের দায়িত্ব নাও, আমাকে শুধু কি করবে, আমাকে শুধু বছরের শেষে একটা টাকা দিয়ে দিও, কারণ আমাকে সূর্যাস্ত আইন আছে ওখানে, ওই বছরের শেষে আমাকে ট্যাক্স জমা দিতে হবে, তোমার কাজ হচ্ছে ওই এলাকার জমি থেকে ট্যাক্স আদায় করা। এখন ওই পত্তনিদার তো নিজে যাবেন না, ধরো ডিএম, ডিএম কি আর নিজে যাবে? ডিএম ডিএম কি করবেন? আমাদের কেন্দ্রের সরকার রয়েছে, কেন্দ্র সরকার মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গটা হচ্ছে জমিদার। আচ্ছা, পশ্চিমবঙ্গের ভেতরে জেলা রয়েছে, জেলা শাসক, তারা হচ্ছেন পত্তনিদার। পত্তনিদার কি করবেন? পত্তনিদার তো নিজে যাবেন না, তিনি ঠিক করছেন কটা ব্লক আছে, আচ্ছা ব্লকের যিনি হেড বিডিও, আচ্ছা বিডিওকে দিয়ে দিচ্ছেন, আচ্ছা বিডিও তুমি দেখো তোমার ব্লকের এলাকা জমি থেকে আমাকে ট্যাক্স দাও, কারণ আমাকে জমিদারকে দিতে হবে। বিডিও কি করলেন? বিডিও নিজে চাষ করবেন না, বিডিও তখন করলেন কি, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত প্রধানকে দায়িত্ব দিলেন, তাহলে উনি হয়ে গেলেন দরপত্তনিদার। তাহলে মানে বিডিও হয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জমিদার, তারপর পত্তনিদার, তারপর দরপত্তনিদার। আর যে গ্রাম মানে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত প্রধানও দেখলো আমার পক্ষে তো 12-13টা গ্রাম সামলানো সম্ভব নয়, তাই তিনি প্রত্যেকটা গ্রামের যারা পঞ্চায়েত মেম্বার তাদেরকে ডেকে বলে দিলেন যে তোমরা তোমাদের গ্রামের ট্যাক্সটা কালেক্ট করে চাষবাসের পর আমাকে দাও, আমাকে ওপর মহলকে দিতে হবে। সে হয়ে গেল দর পত্তনিদার। অর্থাৎ একটা চেন, ওয়ান ওয়ে ট্রাফিক চেন ছিল, সেই চেনের মাধ্যমে আমাদের কৃষকদের কাছ থেকে টাকাটা আদায় হতো। এখন এখানে অনেক লোক টাকা মারছেন, দর পত্তনিদার ধরো চাষিদের কাছ থেকে 100 টাকা আদায় করছে, আচ্ছা পত্তনিদারকে দিলেন 80 টাকা, 20 টাকা নিজে মেরে নিয়েছেন। আচ্ছা, আবার মানে দর পত্তনিদার আবার বিডিও সাহেবকে দিলেন, বিডিও সাহেব 60 টাকা দিলেন, নিজে 20 টাকা মেরে নিলেন। বিডিও সাহেব আবার জেলা শাসককে দিলেন, ওখানে 50 টাকা নিলেন, 50 টাকা দিলেন, 10 টাকা নিজে মেরে নিয়েছেন। আবার ওই জমিদার যখন সরকারের কাছে ট্যাক্স জমা দিতে যাচ্ছে তখন তার হচ্ছে 40 টাকা, তাহলে 10 টাকা তিনি মারলেন। এখন সরকার ভাবলো কি, সরকার ভাবলো চাষির কাছ থেকে হয়তো সে 40 টাকা আদায় করেছে, বাস্তবে তা নয়, বাস্তবে আদায় করেছে 100 টাকা। তাহলে আসলে ক্ষতিটা কার হলো? চাষির ক্ষতি হলো, সে তো 100 টাকা দিয়েছে, সরকার পাচ্ছে 40 টাকা। অর্থাৎ এই প্রসেসেই আমাদের দেশের অর্থনীতিটা সেই সময় চলেছে। বর্তমানে আমাদের দেশে এরকম পদ্ধতি একসময় ছিল, ইদানিংকালে এটা কমে গিয়েছে, কারণ আমাদের এখন একটা সরকার, সেন্ট্রাল বলো স্টেট বলো, আমরা তো ডাইরেক্ট বেনিফিশিয়ারি সব পাই, সরকার দেখবে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা দেয়, এই কারণেই যাতে করে মধ্যস্বত্বভোগীরা টাকা না মেরে নিতে পারে। ওকে, আর কিছু?
হ্যাঁ স্যার, আর একটা কোয়েশ্চেন ছিল, লর্ড কর্নওয়ালিস কেন মানে বিখ্যাত ছিলেন, ফেমাস ছিলেন ইন্ডিয়ায়? বলো, দুটো কারণের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তোমাদের ইউটিউব ভিডিওটাতে আছে দেখবে পুলিশ ব্যবস্থা, যদি ইউটিউব ভিডিওটা দেখো দেখবে পুলিশ ব্যবস্থা জনক। আমাদের দেশে যে পুলিশ, প্রত্যেক 70 মাইল অন্তর অন্তর একটা করে থানা হবে, এই ব্যাপারটা কে এনেছিলেন? কর্নওয়ালিস এনেছিলেন, এবং একই সঙ্গে সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত প্রয়োগ করেছিলেন। এই জন্য ভারতবর্ষের পুলিশ ব্যবস্থা জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে, এবং একই সঙ্গে সঙ্গে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্তের জন্য। তো তোমরা উত্তরটা লিখবে ভারতবর্ষের পুলিশি ব্যবস্থার জনক, এই কারণে বিখ্যাত। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কিছু? ভিডিওগুলো দেখবে, হ্যাঁ দেখার চেষ্টা করবে, একটু মন দিয়ে শান্ত করে শুনবে, রাত্রের দিকে দেখো, কোন একটা ফাঁকা টাইমে, পুরো না দেখলে অর্ধেক করে দেখবে, খুব শান্ত মেজাজে শুনবে, কারণ ওগুলো অনেক পড়াশোনা করে করেছি, তো যার ফলে অনেক তথ্য তোমরা পাবে। আর আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন এখানে কি? আচ্ছা, সবাই নেই, বুঝলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। আমার কাছে দেখি পিডিএফ আছে, আমি পিডিএফ তোমাদের গ্রুপে শেয়ার করছি। তোমরা অবশ্যই সবাই বই কিনেছো নিশ্চয়ই, এটুকু তো আশা রাখি। আশা করি টিউশনি, আমি জানি না তোমরা পড়ছো কিনা, টিউশনি করতে তো আমি বলবো না। তো তোমাদের যদি এমন মনে হয় যে নোটস লিখে আমি স্যার ম্যাডামদের দেখাবো, তোমরা পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমাদের এই অপশনটা তো রয়েছে, কলেজেতেও বলেছিলাম যখন অফলাইন ছিল, তো এটা করতেই পারো। তোমরা ধরো একটা লিখেছো প্রশ্নের উত্তর, সেটা তোমরা স্যার ম্যাডামদের দেখাতে চাইছো যে স্যার কতটা হয়েছে একটু দেখে নিন, তাহলে একটা একটা করে রেডি হয়ে যাবে তোমরা। এটা তোমাদের আর একটা বাড়তি পরামর্শ দিলাম। ওকে, তাহলে আজকের মতো এখানেই রাখলাম। আচ্ছা, সকলকে গুড নাইট, আর উপস্থিত থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে ওকে।